ভালো আছো সবাই? আমি সেই তোমাদের গল্প কাকু আবার এলাম। তোমাদেরকে যে গল্প শোনাই না, সেই আজকেও একটা গল্প নিয়ে এসেছি, নতুন গল্প। তোমরা সব ভালো আছো তো? মন দিয়ে পড়াশোনা করেছো? আর তোমাদের বাড়ির সবাই ভালো আছে? তুমি ভাববে যে গল্প কাকু এত কেন খোঁজ খবর নিচ্ছে। আসলে গল্প শুনতে গেলে যাকে গল্প শোনাবো তার সম্পর্কেও অনেক কিছু জানাটা দরকার। তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে কি করে হবে? কারণ এই চ্যানেলটাই হলো বাচ্চাদের চ্যানেল, কচি কাচাদের চ্যানেল। আজকে তোমাদেরকে যে গল্প শোনাবো সেই গল্পটা কি ধরনের গল্প শুনতে চাও আগে বলো। অনেক রকমের গল্প আছে আমার ঝুলিতে, কিন্তু জাদুই পিটারা টাইপের। জাদুই পিটারা নাম শুনেছ? সেই রকমই গল্পের ঝুলি। ঠাকুরমার ঝুলি নয় কিন্তু, এটা আবার গল্প কাকুর ঝুলি। নতুন নতুন গল্প প্রতি শনি রবিবারেই পাবে। গল্পগুলো যদি শোনো, তোমাদের যদি ভালো লাগে সবাইকে বলবে, আমার গল্প ছড়িয়ে দাও। একটা বিশেষত্ব আছে এই চ্যানেলটার, মানে গল্প কাকু যে গল্পগুলো বলে সেগুলো কিভাবে বলে বলো তো? নিজে বানিয়ে বানিয়ে বলে, ইনস্ট্যান্ট। সবকিছু হঠাৎ করে বানাই। এখন যে বসলাম তোমাদের কাছে, আজকে খুব ঠান্ডা পড়েছে, শীতকাল, ঠান্ডাটা বেশ আজকে জাঁকিয়ে পড়েছে। শীতে সবাই, আমিও দেখো একটা ভালো সোয়েটার পরে এসেছি। তোমরা সব সোয়েটার টুপি ভালো করে মুড়ি দিয়ে বসে বসে গল্প শুনবে। গল্প শুনতে গেলে খুব ভালোভাবে বসতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। গল্প শোনাটা এমন একটা ব্যাপার যেখানে যদি মন না দাও তাহলে গল্প শুনতে পারবে না। গল্পের মধ্যে ডুবে যেতে হবে, ডুবতে হবে মানে অ্যাবজর্ব হতে হবে। তুমি একদম ডুবলে, গল্পে ডুবলে তবেই না তুমি গল্পটার মজা পাবে। কত গল্প চারিদিকে ছড়িয়ে আছে। আমি তো ছোটোর থেকে কত গল্প শুনেছি, অনেক অনেক গল্প। আমার মা বলতেন গল্প, ঠাকুমা বলতেন গল্প, স্কুলে টিচাররা, শিক্ষক শিক্ষিকারা সবাই আমাকে গল্প শোনাতো। তাহলে আমি কি শুধু গল্পই শুনেছি? না, গল্প লিখেওছি, গল্প শুনেছি, গল্প বলেছি। সব থেকে বড় কথা, তোমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলো আমার খুব প্রিয়। এইখানে থাকে, জানো তো, এইখানে সবগুলো তোমরা যখন গোল হয়ে বসে থাকো আর বসে বসে সবাই মিলে আমার গল্প শোনো, তখন আমার মনে হয় যেন আমি অন্য একটা কোথায় চলে গেছি। আহা, অনেক বাজে বকা হচ্ছে না? আজকে আমি একটু ইন্ট্রোডাকশন দিলাম, এটা আজকে আমার প্রথম ভিডিও, তো তার জন্যে আমার সম্পর্কে একটু জানাটাও দরকার। আর না হলে তোমার আমার মধ্যে আলাপ হবে কি করে? আলাপ পরিচয় সবে মিলে তবেই না বন্ধুত্ব। চলো হ্যান্ডশেক করি। যদি ভালো লাগে কমেন্টসে লিখবে। গল্প কাকু তোমাদের যদি খুব প্রিয় হয় তাহলে প্রত্যেকদিন গল্প শুনবে, সবাইকে বলবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আরও কি কি সব করতে হয় সেগুলো সব করবে, লাইক করবে, শেয়ার করবে, সব কিছু করবে। গল্প কাকুকে মনে রাখবে, সবাইকে বলবে, আমার গল্পগুলো সবাইকে বলবে। সম্পূর্ণ আমার নিজস্ব, কিন্তু তাহলেও আমি যে ছোটোর থেকে অনেক অনেক গল্প পড়েছি, অনেক বই পড়েছি, সবারই একটু একটু ছোঁয়া যেন সব মিশেই যায়। এটা আমাদের মানুষের ধর্ম। কখনো ভেবো না যে আরে এই গল্পটা তো আগে কোথাও শুনেছিলাম। হ্যাঁ, হতে পারে, কিন্তু তাও আমি নিজের মতন করে বানিয়ে বলার চেষ্টা করি। যেমন ধরো আজকের গল্পটা। চলো গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা হলো অমিত এবং তার বাড়িঘর। কি সুন্দর নামটা না? অমিত এবং তার বাড়িঘর। গল্পটার নাম, আগে নামটা জেনে নাও। তাহলে অমিত বলে নিশ্চয়ই কেউ আছে। অনেক অনেক দিন আগের কথা। গল্পটা শুরু হলো, কিন্তু সব বসে পড়ো, জলদি জলদি বসে পড়ো। কেউ পপকর্ন নিয়ে এসো, কেউ আবার কুরকুরে, আবার কি সব যে থাকে ওগুলো, ওই চিপসের প্যাকেট ট্যাকেট নিয়ে বসে পড়ো, ওইসব নিয়ে বসে পড়ো সবাই। আর যদি এটা বিকেলবেলা হয়, আর যদি বড়রাও কেউ থাকে, তাহলে একটু পকোড়া মুড়ি টুড়িও আনতে পারো, কর্নফ্লেক্সও আনতে পারো, যার যেমন।
কিন্তু গল্প শোনার সময় উঠতে পাবে না, একদম টু শব্দটি নেই, এইভাবে গল্প শুনতে হবে। তাহলে অমিত এবং তার বাড়িঘর। অমিতটা কে তাহলে? অনেক অনেক দিন আগের কথা। একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল অমিত। তোমাদের মধ্যে কারো আবার অমিত নাম নেই তো? সেই অমিত নয় কিন্তু, এটা অন্য অমিত। অমিত খুব ভালো ছেলে, যেমনি ভালো পড়াশোনাতে, তেমনি গান বাজনাতে, তেমনি আঁকা শিখত, সমস্ত কিছুতে সে চৌখস। খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে। সেই ছেলেটির সাথে প্রত্যেকের খুব সদ্ভাব, প্রতিটা মানুষ তাকে খুব ভালোবাসত। অমিতের শত্রু বলে কেউ ছিল না, সবাই তার বন্ধু। অমিত এত ভালো পড়াশোনা করত যে সবাই তাকে বলতো ছোটবেলা থেকে যে তুই না বড় হয়ে নিশ্চয়ই ডাক্তার হবি, কেউ বলতো ইঞ্জিনিয়ার হবি, কেউ বলতো সায়েন্টিস্ট হবি। কি যে হলো সেটা দেখা গেল পরে ভবিষ্যতে। কিন্তু সে ছোটর থেকে বড় হলো, বাবা মাকে খুব সম্মান করত, বড়দেরকে খুবই সম্মান শ্রদ্ধা সব কিছু দিয়ে একদম মানুষের মতো মানুষ তৈরি হচ্ছিল অমিত। অমিত ছেলেটি খুব ভালো ছেলে। তোমাদের মধ্যে অনেকে হয়তো ভালো ছেলে আছো, সেরকমই ধরে নাও অমিত একটা খুব ভালো ছেলে। সবাই কিন্তু ভালো হও অমিতের মতোই। অমিত বড় হয়েছে, ভালো রেজাল্ট করেছে, ক্লাস 10-তে টপ করেছে স্কুলে। তারপরে আরো পড়াশোনা করবে। তাদের বাড়িটা কেমন? সাধারণ মধ্যবিত্ত বাড়ি, ছোট্ট একটা বাড়িতে সে থাকে। সে আর কে থাকে? সে থাকে, তার বাবা থাকে, তার মা থাকে, তার ভাই থাকে। এইভাবে অমিত আস্তে 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 বড় হলো। তারা দুই ভাই। অমিত বড় হচ্ছে অমিত আর সুমিত, ওর ভাইয়ের নাম সুমিত। অমিত বড় হলো, ক্লাস 10 পাশ করলো। ক্লাস 10 পাশ করার পরে তারপরে বাবা মাকে বলল যে আমি না বাইরে পড়তে যেতে চাই। বাইরে সে পড়তে গেল। বাইরে মানে একটু দূরে, ধরো কলকাতাতেই গেল সে পড়তে। কলকাতায় সে পড়াশোনা করতে গেল, ক্লাস 12 পাশ করবে। তাদের গ্রামে ভালো স্কুল নেই, গ্রাম তো বলবো না, কিছুটা গ্রাম কিছুটা শহর। সেইখানে শুনছো তো না ঘুমিয়ে পড়েছে সবাই? এই তো হাই তুললে এক্ষুনি দেখলাম। হ্যাঁ, এইভাবে গল্প শোনা চলবে না। অমিতের গল্প শুনতে গেলে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। হাই তো তোলা চলবে না, মুখের অঙ্গভঙ্গি করা চলবে না, একদম না। তাহলে কিন্তু গল্প কাকু এই গল্পের আসর ছেড়ে পালিয়ে যাবে। একদম মন দিয়ে শুনতে হবে। কি বলছিলাম যেন? অমিতের গল্প। অমিত বড় হয়েছে, বাইরে পড়তে গেছে। যাওয়ার সময় প্রত্যেককে বলল আসছি ভাই, ও কাকু আসছি। সবাইকে, বড়দেরকে প্রণাম করলো, ছোটদেরকে বলল ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস। এরকম করে করে প্রত্যেককে বিদায় জানিয়ে সে নিজের ব্যাগ প্যাক করে সুন্দর করে বই খাতা নিয়ে তার বাবার সাথে গুটি গুটি করে সে চলল শহরের দিকে। শহরে গেছে, শহরে থাকলো, বেশ একটা বাড়িও ভাড়া নিয়েছে সে। সে বাড়িটা খুব ভালো বাড়ি। এই বাড়িটার মধ্যে আবার একটা কুকুর আছে। কুকুরটা আবার যখন অমিতকে দেখেছে প্রথমে ঘেউ ঘেউ, তারপর কুই কুই করে তার বন্ধু হয়ে গেল। যখনই অমিতকে দেখে তখনই লেজ নাড়িয়ে নাড়িয়ে টুই 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 করে তার সামনে ঘুরে বেড়ায়, কখনো আগে পিছে। ভাবে যে অমিত তাদের বাড়িরই ছেলে। সে খুব একটা বড় লোক ঘরের ছেলে তো ছিল না, সাধারণ মধ্যবিত্ত, আগেই বলেছি। তার বাবা অনেক কষ্টে তার জন্য পয়সা জোগাড় করে তাকে শহরে পড়তে পাঠিয়েছে। শহরে সে পড়তে গেছে, ঘর ভাড়াও পেয়েছে। সে কাকুটিও খুব ভালো, তার নাম বাবা তপন কাকু। নামগুলো মনে রাখবে। তুমি বলবে গল্প কাকু এত ডিটেলস বলার কি দরকার? আরে গল্প তো ডিটেলসেরই। অমিত কেমন দেখতে ছিল, তবেই না মনের মধ্যে একটা ছবি আঁকতে হবে। গল্প শোনার মজা সেখানে। মনে মনে ভেবে নাও, চোখ বন্ধ করে একবার ভেবে নাও যে অমিত কেমন দেখতে ছিল, আর সে তপন কাকুটা কেমন দেখতে ছিল যার বাড়িতে সে ভাড়া থাকতো।
সেই তপন কাকুর বাড়িতে সে ভাড়াতে তার বাবা অনেক খোঁজ খবর নিয়ে তপন কাকুর বাড়িতে তাকে রাখলো। তপন কাকুর বাড়ির মধ্যে সে যখন থাকলো তার খুব ভালো লাগলো। তার মনে হলো আমার আজ থেকে দুটো বাড়ি, একটা বাড়ি আমার নিজের বাড়ি আর একটা বাড়ি আমার তপন কাকুর বাড়ি। এই বাড়িটা এত তার ভালো লাগলো। আর তার সাথে সেই কুকুরটা ছিল, সেই কুকুরটা লেজ নাড়িয়ে নাড়িয়ে সারাদিন তার সাথে খেলতো এবং সে ভুলেই গেল যে সে এখানে পড়াশোনা করতে এসেছে। তখন সেই তপন কাকু আর সেই কাকিমা ওরা দুজন এসে পরে বারবার মনে করাতে লাগলো যে শোনো অমিত, তুমি এখানে পড়াশোনা করতে এসছো, সময় নষ্ট করো না। সময় নষ্ট যদি করো তাহলে বড় মানুষ হতে পারবে না। তুমি তো বড় মানুষ হবে, তার জন্যই তো তুমি এসছো, তাই না? ভেবেছে সে প্রতিদিন একটু একটু বকা খায়, আদরও খায় এবং তপন কাকু আর কাকিমা তাকে রান্না করেও খাওয়ায়। এইভাবেই দিন চলে যায়। ভালো রেজাল্টের সময়, পরীক্ষার আগে আগে ভালো করে পরীক্ষা দিতে হবে, তবেই না ভালো রেজাল্ট, তাই না? তোমরা সব দিয়েছো তো, ভালো করে পড়ছো তো? আমি আবার বারবার জিজ্ঞেস করছি, কিন্তু গল্পের মাঝে এগুলোকে বলে কি তোমাদেরকে একটু করে জাগিয়ে তোলা, না হলে খুব বিরক্ত লাগবে, বোরিং লাগবে, গল্প শুনতে শুনতে আর ভাল লাগবে না। কারণ আমার তো আর অন্য কিছু নেই, একটা ভূত চলে এলো, অ্যানিমেশন হলো, এইসব নেই। গল্প কাকু সাদা সিধে মানুষ একটা গল্প বলে খালি। আবার ফিরে আসি গল্পতে। মাঝে মাঝে একটু করে ব্রেক নিচ্ছি, হ্যাঁ, কিছু মনে করো না, এরকম না করলে ভাল লাগবে না। তাহলে কি বলছিলাম বলো তো? সে অনেক বড় হলো এবং তারপরে একদিন পরীক্ষা এলো। পরীক্ষাতে খুব সুন্দর করে পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে তারপরে যেদিন রেজাল্ট বেরোলো, দেখা গেল খুব বড় একটা নম্বর পেয়েছে, খুব ভালো নম্বর পেয়েছে। বড় নম্বর তো বলবো না, ভালো নম্বর পেয়েছে। এত ভালো নম্বর সে পেল, সেই নম্বর দেখে তার বাবা মা আহ্লাদে আটখানা, খুশিতে ডগমগ। এত খুশি, তাদের মনে হলো যে পড়তে পাঠানোটা, বাইরে পড়তে পাঠানোটা সার্থক হয়েছে, খুব ভালো হয়েছে। তপন কাকু, তপন কাকিমা তারাও সবাইকে জনে জনে ডেকে ডেকে মিষ্টি খাওয়ালো। বলল যে তোমার এই যে রেজাল্ট, এই রেজাল্ট খুব ভালো রেজাল্ট। এরকম আমাদের তো নিজস্ব সন্তান নেই, তুমি আমাদের সন্তান তুল্য। আমাদের ছেলে মেয়ে কেউ নেই, তুমি আমাদের ছেলে মেয়ের মতো। আমাদের ছেলে মেয়ে থাকলে হয়তো তোমার মতো রেজাল্ট করলে আমরা যেমন খুশি হতাম, আজকে আমরা সেরকম খুশি হয়েছে সব। আজকে দেখা গেল যে সে অনেকটা দিন আবার পেরিয়ে গেল। আস্তে আস্তে কিন্তু গল্পটা আমাদের এগিয়ে চলেছে। সেই যে অমিত, সে কিন্তু বড় হতে চলেছে, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, চাকরিও পেল। চাকরি পাওয়ার পরে সে বাড়ি আসবে। আজকে তার বাড়ি আসার কথা। মাঝে মাঝে বাড়ি আসে, এমন নয় যে বাড়ি আসে না। তার বাবা মায়ের সাথে সে দেখা করে, ফোনে কথাবার্তা হয়, সবই হয়। আজকে টিকিট কেটেছে সে। কিসের টিকিট কেটেছে? না, আজকে সে ট্রেনে করে বাড়ি ফিরবে, তার জন্য সে টিকিট কেটেছে। এবং ট্রেনে উঠল। ট্রেনে উঠে পরে ট্রেনে করে তার বাড়ি আসতে হয়। সে ট্রেনে করে বাড়ি এসে সে নেমেছে। কোথায় নেমেছে? না, সেই তাদের কাছাকাছি যে রেলওয়ে স্টেশনটা, সেইখানে। নামার সাথে সাথেই দেখলো যেমন ছিল জায়গাগুলো সেরকমই তো আছে। তাহলে অনেকদিন সে বাইরে আছে, অনেকদিন পরে আসলে ফিরছিল বাড়ি। তাহলে জায়গাগুলো পরিবর্তন তো সেইভাবে হয়নি। আমি যেমন দেখে গেছিলাম সমস্ত জায়গাগুলো সেরকমই আছে, একই রকম আছে। রেলওয়ে স্টেশনটা তাই, সেই হকারগুলো যে চা বিক্রি করতো সেগুলোও একই আছে। ওই তো সেই ঝালমুড়ি আলাটাও রয়েছে, সেই ঝাল মুড়ি করে ঘুরে বেড়াতো। আর সে গরম চায় করে যে হকারটা চা বিক্রি করতো, সেই লোকটাও রয়েছে ওখানে। আরে ওই তো সেই নারকেল বিক্রি করতো, নারিয়েল লে লো, ওই নারিয়েলওয়ালাটাও রয়েছে। প্রত্যেককে তার খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, চেনা তো হবেই, সে কতবার এই পথে গেছে, এই স্টেশনে নেমেছে। নামলো সে,
কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না। কেন তার দিকে তাকাচ্ছে না তার অদ্ভুত লাগলো। সবাই কি তাকে ভুলে গেছে? এই লোকটার কাছে তো সে নিউজ পেপার কিনতো, আরে ম্যাগাজিন কিনেছে। সে গেল তার কাছে, বললো ও কাকু তোমার ম্যাগাজিন কত করে? লোকটা একটা অন্য লোকের সাথে কথা বলছে। কেন এরকম হলো? সে কি আমাকে দেখতে পাচ্ছে না? অমিত তো ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আমি কি হলাম? কেন এরকম করছে? আমি তো দুর্ব্যবহার করিনি ওদের সাথে। বাইরে বেরিয়ে এলো। একটা রিক্সা নিয়ে তাদের বাড়ি পৌঁছতে হবে। ও রিক্সা ভাই, ও রিক্সাওয়ালা, এদিকে এসো, এদিকে এসো। শুনছেই না। আরে এরা কি কালা নাকি অন্ধ না কি হলো? পরিবর্তনটা কি? অমিত কিছুতেই বুঝতে পারে না যে কি ব্যাপারটা হচ্ছে। সমস্ত কিছু যেন হঠাৎ করে যেন চেঞ্জ হয়ে গেল। সবকিছু এরকম ভাবে পরিবর্তন। তার মনে হচ্ছে যে একটা বিশেষ কোনো ব্যাপার ঘটেছে নিশ্চয়ই। এটা কি তাদের সাথে ঘটেছে, সেই মানুষগুলোর সাথে, তার না কি তার নিজের সাথে? সে কিছুতে ঠাহর করতে পারছে না। সে অনেকগুলো রিক্সাওয়ালাকে ডাকলো, কেউ তাকে দেখলোই না। এমনকি একটা লোক তো তাকে গাড়ি চাপা দিতে দিতে রয়ে গেল। তাহলে কি কেউ তাকে দেখতে পাচ্ছে না? কি ব্যাপারটা কি? এরকম তো কখনো হয়নি। আগেও তো সে বাড়ি ফিরেছে। সে হাঁটতে শুরু করলো। ভাবলো যে বাড়ি তো আমাকে পৌঁছাতেই হবে, তাহলে হেঁটে হেঁটেই যাওয়া যাক। বেশি তো দূর নয়। রিক্সাওয়ালা 10 টাকা নিত, সেই 10 টাকাতে না হলে মিষ্টি খাওয়া যাবে। সে ভেবে পড়ে, তার জামা কাপড়ের মধ্যে দেখলো, তার প্যান্টের পকেটে দেখলো তো মানি ব্যাগটা আছে না নেই। হ্যাঁ, সবই তো রয়েছে। তার মোবাইল ফোনটাও রয়েছে। সে নতুন চাকরি পেয়েছে, তার জন্য হাতে যে ব্যাগটা ছিল সেটাও আছে। ব্যাগের মধ্যে কিছু নতুন জামা কাপড়, একটা মিষ্টির বাক্স, সবকিছু নিয়ে সে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 সে চলল। পথে যার সাথেই দেখা হয় তাকে সে হাই হ্যালো বলে, নমস্কার করে। কেউ কোনো প্রত্যুত্তর দেয় না। এইসব দেখে পরে, শুনে পরে তার মনটা কেমন যেন উদাস হয়ে গেল। সে ভাবলো যে ব্যাপারটা কি, আমি কিছুতেই বুঝতে পারছি না। অমিত চলল চলল চলল। সে তার বাড়িতে এসে পৌঁছেছে। সে বাড়িতে এসে যখন পৌঁছেছে, বাড়িতে দরজা ধাক্কা দিচ্ছে। দরজা ধাক্কা দিল, কিন্তু কেউ কেন দরজা খুলল না? সে জানতো যে পিছন দিকে আরেকটা ওদের বাগানের দরজা আছে। তার বাড়ি, নিজের বাড়ি তো সে জানবেই, ছোট থেকে বড় হয়েছে। সে সেই বাগানের দরজা দিয়ে টুক করে ঢুকে পড়ল। এবং ঢুকে পড়ে সে দেখলো তার বাবা শেভিং ক্রিম লাগিয়ে বেশ দাড়ি কামানোর জন্য রেডি হয়েছে। বেসিনের সামনে যে বড় মতন আয়নাটা লাগানো আছে সেখানে। সে বলল, বাবা বাবা আমি এসে গেছি। তুমি নিশ্চয়ই আমার জন্য খুশি হয়ে আমাকে ওয়েলকাম করার জন্য, আমাকে স্বাগতম করার জন্য, আমাকে অভ্যর্থনা করার জন্য, খুশি হওয়ার জন্য তুমি নিশ্চয়ই দাড়ি টাড়ি কেটে বেশ ফ্রেশ হওয়ার জন্য দাড়ি কাটছো তাই না, দাড়ি কামাচ্ছ তাই না? মাকে দেখলো মাছ কুটছে। বললো, মা মা কি মাছ এনেছো গো? আমার তো খুব ভালো লাগে কাতলা মাছের মাথা খেতে, সেটা দিয়ে কি আজকে পুঁই শাকের ঝাল করবে? সে মায়ের কাছে গেল, কিন্তু মা কোনো উত্তর দিল না, তার দিকে ফিরেও তাকালো না। তারপর সে সুমিতের কাছে গেল। সুমিত সুমিত ভালো আছিস? আমি দেখ চলে এসছি, আমি অমিত এসে গেছি রে বলল। সুমিত এক মনে তার মোবাইলে গেম খেলছিল। সেখান দিয়ে সে একবারও সে চোখ মিলে তাকালোও না, চোখ তুলে তাকালোই না। আরে ব্যাপারটা কি? কেউ তাকাচ্ছে না। শেষ পর্যন্ত সুমিতের গায়ে হাত দিয়ে জোরে নাড়ালো। সে জোরে নাড়ালো, কিন্তু সুমিত তো নড়ল না। তাহলে তার হাতে কি কোনো জোর নেই? সে কি হয়েছে? সে নিজের হাত পাগুলো দেখতে থাকলো। আমি কি সেই অমিত? সে বুঝতে পারল না সে কে। তার বাবা যেখানে সেই দাড়ি কামাচ্ছিল, দাড়ি কাটছিল, দৌড়ে গিয়ে সে বেসিনের সামনে আয়নাটাতে নিজের মুখটা দেখলো। হ্যাঁ, সে তো একই রকম আছে।
ঘরের ছেলেকে চিনতে পারবে না, তাও কখনো হয়? তার মাকে বলল বারবার করে, মা মা আমি এসেছি, বাবা আমি এসেছি, আমি তোমাদের কাছে এসেছি, সুমিত দেখ দেখ তোর জন্য নতুন একটা আমি কাপড় এনেছি রে, নতুন একটা প্যান্ট এনেছি, ট্রাউজার, খুব ভালো ভালো কোম্পানির এটা ট্রাউজার, এটা পর তোর ভালো লাগবে। দেখলোই না সে, কোনোভাবেই দেখলো না। মাকে বললো, মা মা তুমি মাছ কোটা ছেড়ে দাও, দেখো না তোমার জন্য একটা সুন্দর একটা শাড়ি কিনে এনেছি, কত ভালো শাড়িটা দেখো, খুব সুন্দর শাড়ি, এটা অনেক দামি, তুমি এরকম শাড়ি কখনো পরোনি, তুমি এই শাড়িটা পরো, তোমাকে খুব ভালো লাগবে, দুর্গাপুজোতে তুমি যখন অষ্টমীতে অঞ্জলি দিতে যাও তখন এই শাড়িটা পরে যেও মা। কিন্তু তার মা তো দেখতেই পাচ্ছে না কিছু। শাড়িটা বের করলো, শাড়িটাকে কেউ কি দেখতে পাচ্ছে না? কি হয়েছে তার? কেউ কোনোভাবেই তাকে কোনো উত্তর দেয় না কেন? শেষ পর্যন্ত কিছুতেই না পেরে, কাউকে সে ছুতেও পারে না, কেউ তাকেও ছুতে পারে না, তার কথা কেউ শুনতে পাচ্ছে না। অদ্ভুত আশ্চর্য হয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত কি একটা অন্যরকম একটা অনুভূতি, জীবনে কখনো তার সাথে এরকম হয়নি। সে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল, সেই যে পিছনের দরজাটা দিয়ে ঢুকেছিল সেদিক দিয়ে সে দৌড়ে পালিয়ে যাচ্ছে সে দৌড়ে দৌড়ে, যেতে 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 রাস্তায় যে শিব মন্দিরটা পড়ে, যেখানে সে প্রত্যেক দিন তার যে মাধ্যমিক পরীক্ষার সময় সে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে সেখান দিয়ে সে প্রত্যেক দিন যেত পরীক্ষা দিতে, সেই শিব ঠাকুরের কাছে, সেই শিবলিঙ্গের কাছে সেইখানে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো একটা অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছে, সে মন্দিরে ঢুকতে পারবে না। কি হয়েছে? সে তো সব দেখতে পাচ্ছে, হাত দিতে পারছে, তাহলে কেন সে ঢুকতে পারছে না? মনে হলো একটা কাঁচ সামনে রাখা আছে, যে কাঁচটার এদিক থেকে ওদিক দেখা যায়, কিন্তু কোনো কিছু ছোঁয়া যায় না। বুঝতে পারছে না সে কি করবে, কোনোভাবেই তার মাথাতে কোনো রকম কোনো বুদ্ধি কিচ্ছু তার কাজ করছে না। হায় রে, কি হলো অমিতে? অমিত কোনোভাবেই নিজেকে যখন না বুঝতে পেরে সে কি করলো, সে ওই কাজটাকে ভাঙবার চেষ্টা করলো। হে শিব ভগবান ঠাকুর, ভেঙে দাও এই কাজটা, আমি তোমার কাছে যাব, এরকম কেন হলো? কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। হঠাৎ পিছন থেকে দেখলো যে কে একটা তাকে হাত দিয়ে ডাকছে। যখনই সে পিছন ফিরেছে, দেখে একটা লম্বা এই দাড়ি, এইরকম একটা সাধু, চোখগুলো ঠিক মনে হচ্ছে কঙ্কালের মতো কোঠরে ঢোকা, কিন্তু অদ্ভুত তার জ্যোতি, তার সারা শরীরটা দিয়ে একটা অন্যরকম একটা উজ্জ্বল একটা আলো ঠিকরে বেরিয়ে আসছে। মাথায় জটা, হাতে একটা কমণ্ডলু, তার মধ্যে জল আছে, আর গেরুয়া একটা কাপড় পরে সেই সাধুটা এসে বলছে, অমিত, আমি এই শিব মন্দিরেই তপস্যা করি, আমি দেখেছি তোমাকে, তুমি ঢুকতে পারবে না। ঢুকতে পারবো না? কেন ঢুকতে পারবো না? শুধু আমি তোমার কথা শুনতে পাচ্ছি অমিত, শুধু আমি। কেন জানো? কারণ তুমি আর বেঁচে নেই। কি বলছেন আপনি? আমি বেঁচে নেই? এই তো আমি তো একই রকম আছি। তুমি ভাবছো একই রকম আছো, তুমি যে ট্রেনটায় ফিরছিলে না, সেই ট্রেনটা আজকে অ্যাক্সিডেন্ট করেছে, এবং সেই ট্রেনের মধ্যে তুমিও ছিলে। তোমার ডেড বডিটা সেই আগের স্টেশনটায়, তোমাদের যে স্টেশনটা যেখানে তুমি নামলে, সেই যে শঙ্করপুর স্টেশন, তার আগের স্টেশনটা, সেই স্টেশনের কাছে তার মাঝামাঝি জায়গাতে সেইখানে একটা লাইনচ্যুত হয়েছে একটা বগি, এবং সেইটাতেই, সেই কামরাটাতে তুমি ছিলে। মোট 5 জন মারা গেছে, তার মধ্যে তুমিও আছো। তাই তো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। মৃত্যুর সময় তোমার মনের মধ্যে যে অদ্ভুত একটা আশা ছিল যে তুমি বাড়ি যাবে, তার জন্য তোমার আত্মাটা আজকে এখানে এসেছে। তোমার কথা কেউ শুনতে পাবে না,
একটু পরেই হয়তো সবাই খবরটা জেনে যাবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেই খবরটা জানেনি, জানে না এখনো পর্যন্ত সেই খবরটা। সে কাঁদতেও পারছে না, বুঝতে পারলো যে কাঁদতে সে পারবে না। সে বিশ্বাস করতে শুরু করলো যে সে অশরীরী, তার শরীর আছে, সেই শরীর সে নিজেই দেখতে পায়। আর এই শরীরটা ওই যে ত্রিকালদর্শী যাকে বলতে পারি, সেই যে যোগী জটাধারী সেই বাবা, তিনি কিন্তু দেখতে পেয়েছেন, আর কেউ তাকে দেখতে পায়নি। তাই তো কোনো মানুষ তার দিকে ফিরে তাকায়নি। অমিত বুঝতে পারে যে সত্যি সে নেই। এরকম কি হয় মৃত্যুর পরে? বুঝতে পারল না সে তাহলে যন্ত্রণা কি পেয়েছিল? কোনো ব্যাপারটাই তার মাথাতে ঢোকে না। সে দৌড়ে চলে যায় কোথায়? সে দৌড়ে যাওয়ার চেষ্টা করে সেইখানে যেখানে তার ডেড বডিটা পড়ে আছে। তখন সেই বাবা তাকে বলে, দাঁড়াও, তুমি যাও আবার সেইখানে। কি করব বলুন তো? তুমি যাও সেখানে, তোমার আর কিচ্ছু করার নেই। তোমার মৃত্যু লেখা ছিল, তাই মৃত্যু তোমার হয়েছে। তুমি যাবে শঙ্করপুরের আগে যে স্টপেজ আছে, যে জায়গাটাতে রেলওয়ে স্টেশনটা আছে, তার থেকে কিছুটা দূরেই, প্রায় 1 কিলোমিটার দূরে একটা জায়গা আছে। সেইখানে কাউকে বলার দরকার নেই, অনেক লোক, অনেক অ্যাম্বুলেন্স, অনেক গাড়ি তুমি দেখতে পাবে, পুলিশের গাড়ি দেখতে পাবে, তুমি দেখতে পাবে, তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি গিয়ে পারে তোমার ডেড বডিটার উপর ঝাঁপিয়ে পড়বে। কি বলছেন, ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, তবেই না তোমার আত্মাটা তার মধ্যে মিশে যাবে, এবং তারপরে তোমার উপযুক্ত যখন সৎকার হবে, তবেই তুমি মুক্তি পাবে। না হলে তুমি কিন্তু এইভাবেই এই গ্রামের মধ্যে, তোমার বাড়ির মধ্যে এইভাবেই ঘুরতে থাকবে। কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি সবাইকে দেখতে পাবে। তুমি তো আর আমাদের নও, তুমি তো আমাদের ছেড়ে চলে গেছো। অমিত বুঝতে পারল যে মৃত্যু তার হয়েছে এবং তাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই মৃত্যু আর তাকে জীবন ফিরিয়ে দেবে না, তাহলে তার মুক্তি দরকার। সে অনেক ধন্যবাদ দিয়ে দৌড়াতে থাকলো সেই দিকে। কোনো রিক্সা, কোনো ট্রেন, কেউ তার দিকে, কেউ কোনোভাবেই কেউ তাকে উপলব্ধি করতে পারলো না। অনেকবার গাড়ি তাকে এসে চাপা দেওয়ার চেষ্টা করলো। সে ভাবলো আমাকে চাপা দিলেই বা কি, আমি তো নেই আর। সে ট্রেনের মধ্যে উঠলো, দৌড়ালো এবং কোনোভাবে সেই জায়গাতে পৌঁছালো। সত্যি দেখলো যে ছিন্ন ভিন্ন অমিত পড়ে আছে সেখানে, তার শরীরটা রক্তে ভেসে যাচ্ছে এবং একটা স্ট্রেচারে, অ্যাম্বুলেন্সে তাকে তুলবার চেষ্টা করছে কতগুলো পুলিশ, কতগুলো মানুষ যারা স্বেচ্ছাসেবক সংঘ থেকে এসছে বা কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই 5টা যে মানুষ মারা গেছে সেই তাদেরকে বাঁচানোর জন্য। সে সেই সাধু বাবার কথা শুনে লাফিয়ে পড়লো সেই তার ডেড বডিটার উপর। কেউ কিছু বুঝতেই পারলো না। হঠাৎ কারো কারো মনে হলো ডেড বডিটা একটু নড়ে উঠলো কি, হয়তো নড়ে উঠেছিল। তারপরে সে মিশে গেল। অমিত মুক্তি পেয়েছিল কি? নিশ্চয়ই পেয়ে থাকবে। তার বাবা মা যখন এই খবরটা পাবে নিশ্চয়ই দুঃখে ভেঙে পড়েছিল তারা। আমরা সেই গল্পে আর যাব না, সেটা একটা অন্য গল্প। কিন্তু এইভাবেই অমিত দেখা গেল যে তার জীবনটা শেষ হলো। সে হয়তো মুক্তিও পেয়েছিল এবং সেই অমিত মিশে গেল সেই ডেড বডির মধ্যে। এইখানে আমাদের গল্পটা কিন্তু শেষ হয়ে গেল। আজকের গল্প এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে আবার গল্প বলবো প্রত্যেক দিন। এক্ষুনি বানালাম, বিশ্বাস কর, এক্ষুনি বানিয়ে বানিয়ে গল্পটা বললাম। হঠাৎ করে ভাবি, বসি, গল্প বলি, আবার একটা হবে গল্প। দেখি কবে সময় পায়। আমার ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেল খুব মজাদার চ্যানেল, অন্য কিছু নেই, সবাইকে, মানুষকে বেঁধে রাখার জন্য চ্যানেল। ছোট বাচ্চারা এখন খুব অস্থির, আমি দেখেছি,
এবং তার জন্য সে অস্থির মাথাগুলোকে স্থির করব, কচিকাচাগুলোকে নিয়ে বসে থাকবো। যদিও আমি অনলাইনে আছি, কিন্তু তোমরা সব আমার সাথে আছো, আমি জানি। বাই বাই, ভালো থাকবে সবাই, খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি।